মিস্টার রুমিন ফারহানা আপনার কাছে যেতে চাই। গতকাল মাসুদ কামাল এসেছিলেন এবং মাসুদ কামাল বলেছেন যে উনি খুব কনফিডেন্সের সাথে বলেছেন যে রাজনৈতিক যে সরকার আসবে তারা জুলাই সনদ উল্টেও দেখবে না, তারা বলবে আমাদের 31 দফা আছে, তারা বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি। আপনার কি মনে হয়? 31 দফার কথা যেহেতু বলেছে, খুব সম্ভবত বিএনপির কথাই বলেছে। উনি যদি বিএনপির কথা বলে থাকেন, আমি ওনার শোটা দেখতে পারি নাই, সো আমি ধরে নিচ্ছি আপনার প্রশ্ন অনুযায়ী যদি উনি বিএনপির কথা বলে থাকে, তাহলে আমার বিনীত সাবমিশন হবে যে যদি তাই হতো তাহলে আসলে বিএনপি শুরু থেকে সব বিষয়ে হ্যাঁ বলতো, নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো দরকারই ছিল না। এই যে নোট অফ ডিসেন্ট দেওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা বহু অনুরোধ উপরোধ এমনকি আন্দোলনের হুমকি এমনকি কর্মসূচি ঘোষণার পরেও সেই জায়গা থেকে সরে না আসা, এটাই প্রমাণ করে যে বিএনপি এইবার মিন করছে যে তারা যেই যেই জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছে তারা সেই সেই জায়গায় কাজ করবে। আর 31 দফা এবং সাংবিধানিক যে পরিবর্তনগুলোর প্রস্তাব এই ঐক্যমতে এসছে, সেখানে কিন্তু আপনি খুব বড় কোনো ডিফারেন্স আমার নজরে পড়ে না, মানে খুব র্যাডিক্যাল কোনো চেঞ্জ কি কোথাও আছে? বিএনপির 31 দফা উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা বলেছে। বিএনপির 31 দফার মধ্যেও কিন্তু একটা জাতীয় সরকারের আদলে সকলকে নিয়ে একটা রেইনবো নেশন বা সকলকে মিলে একটা জাতীয় সরকার করার কথা বলা হয়েছে। বিএনপির 31 দফাতেও কিন্তু প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সেটা হয়তো ইন ডিটেইলে আরেকটু আলাপ হয়েছে ঐক্যমত কমিশনে গিয়ে, কিন্তু এগুলো সবই কিন্তু 31 দফায় কভার করে। আমরা দেখলাম 70 অনুচ্ছেদ যেটার একটা যদি সংস্কার হয়, বিশ্বাস করেন পার্লামেন্টের চেহারা অনেকটা বদলে যাবে। সো সেই 70 অনুচ্ছেদ পরিবর্তনের কথা কিন্তু 31 দফাতেও আছে। এবং বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে যেই যেই জায়গাটা তারা যেই 4টা জায়গা বাদ দিয়ে 70 অনুচ্ছেদ তারা মানে তুলে দেওয়ার কথা বলছে, সেটাও কিন্তু তারা তাদের মতামতটা স্পষ্টই করেছে। সো আপনি যদি দুটো প্যারালালি দেখেন, খুব বড় কোনো ডিফারেন্স আছে বলে মনে হয় না। আর বাংলাদেশে গত 15 বছরে যা হয়েছে, এর আগে তো যেটুকুই হোক আমরা একটু একটু করে গণতন্ত্রের দিকে যাচ্ছিলাম, আর একটু বেটার বাংলাদেশের দিকে যাচ্ছিলাম। আমাদের 4টা নির্বাচন মোটা দাগে সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, মানুষ ভোট দিয়েছে, পাল্টাপাল্টি করে দুই দল পরপর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছে। কিন্তু তারপর যখন পুরো সিস্টেমটা ভেঙে পড়লো 10-11 সালের পরে, আওয়ামী লীগ কিন্তু সামনে আর কোনো নির্বাচন দেখছিল না, কারণ আওয়ামী লীগ জানতো যে তারা 14 নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন ওরা করবে না। সে কারণেই তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল থেকে শুরু করে যা যা করা দরকার করেছে। সো যেই সরকারটা সামনে নির্বাচন দেখে না, সেই সরকারের কিন্তু আর জনগণের উপর ভরসা করার কোনো বিষয় থাকে না, জনগণের কাছে যাওয়ার কোনো বিষয় থাকে না, জনগণের মতামত শোনা জবাব দেওয়ার কোনো বিষয় থাকে না। তখন তাদের পায়ের নিচের মাটি হয়ে যায় অন্যান্য যে সংস্থা আছে সেগুলো এবং সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, বিজনেস কমিউনিটি। এবং এক্স্যাক্টলি আওয়ামী লীগের শেষের দিকে 11 থেকে শুরু করে 25-24 পর্যন্ত এই 14 বছর মোটামুটি এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং বিজনেস কমিউনিটিকে নিয়ে তারা চলেছে। এই জায়গা থেকে আপনার আবার একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করা, আমরা যদি মনে করি যে এটা আমরা সনদে লিখলাম, সই করলাম, কিভাবে বাস্তবায়ন হবে ধরে নিলাম, সেটা নিয়েও আমাদের ঐক্যমত হয়ে গেছে, বাস্তবায়ন প্রক্রিয়াও আমরা করে ফেলেছি এবং সেই দিকে আমরা এগিয়েও যাচ্ছি, তাহলেও কিন্তু একটা ইমারত তৈরি করতে হলে যেমন ইটের গাঁথুনি দিতে হয়, একটা একটা করে সিমেন্ট বালু মেশাতে হয়, সেই জায়গার প্রাথমিক স্তরে আমরা পা দেব। মানে আমরা যদি আশা করি যে আমরা খুব একটা চমৎকার বাংলাদেশের মধ্যে মানে একদম একটা খুব মানে জ্যোৎস্নার আলোতে আমরা দরজা খুলে প্রবেশ করব, বিষয়টি দোলা সেরকম হবে না। এই প্রতিষ্ঠানগুলো যেটুকুই হয়েছিল 2006 পর্যন্ত, সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা, সেটাকে আর পুনর্গঠন তো দূরেই থাক, প্রতিটা জায়গায় নগ্নভাবে দলীয়করণ করা, সকল কিছুকে পলিটিসাইজ করা, সেটা কি যেটা ধীরে ধীরে 14 বছর 15 বছর ধরে হয়েছে, সেটাকে আপনি 15 দিনে 15 মাসে ঠিক করতে পারবেন? এটা হয়? এটা তো হবে না। আমরা বরং আশা করেছিলাম যে এটি যেহেতু একটি নির্দলীয় সরকার, এর হাত দিয়ে মানুষ জনঘনিষ্ঠ যেই পরিবর্তনগুলো সেগুলোর যাত্রা শুরু হবে, বাট আনফরচুনেটলি আমরা সেটা দেখি নাই। জি, করেছিলাম বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কত দূরে গিয়েছে, তখন পর্যন্ত খুব একটা বেশি
কি বলবো অগ্রগতি ছিল না। এক এক আসনে তখনও প্রায় ৫-৬ জন, কোনো আসনে আরও বেশি লোকজন আশা করছেন যে তারা মনোনয়ন পাবেন। এমনকি আপনিও এখনও বিএনপির টিকিট নিয়ে নির্বাচন করছেন কি করছেন না সে বিষয়টিও আমরা জানি না, এবং বলা হচ্ছে আপনার আসনে নাকি অনেকে একজোট হয়ে আপনাকে ঠেকানোর চেষ্টা করছে। গত ২ সপ্তাহে আসলে পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে? গত ২ সপ্তাহে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, এটা একটা উন্নয়ন। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল ২০শে অক্টোবর। আমার ১৯টা ইউনিয়নের মধ্যে ১৭টা ইউনিয়নে আলাদা আলাদাভাবে দোয়া মাহফিল হয়েছে, আর বাকি দুটো ইউনিয়নে আগামীকালকে দোয়া মাহফিল হবে। সো আমার নেতাকর্মীদের কাছে আমি একদম অন এয়ার বলছি, আমি কিচ্ছু বলি নাই তাদেরকে। দে অর্গানাইজড ইট, তারা নিজেরা অর্গানাইজ করেছে, তারা খরচ করেছে, তারা দাওয়াত দিয়েছে, তারা মিলাদের আয়োজন করেছে। আমার কোনো ভাষা নাই তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর। আমার নেতাকর্মীরা গত 10 বছর আমার সাথে যেভাবে ছিল, আই হোল হার্টেডলি আই এম গ্রেটফুল টু দ্যাম। আর দেখুন, আমাদের নমিনেশনের ব্যাপারে তো খুব পরিষ্কার করে বিএনপি বলে দিয়েছে। এক হচ্ছে জরিপে আপনার ফলাফল কি, দলের জরিপ আছে, দলের বাইরের জরিপ আছে। 2 হচ্ছে এলাকার মানুষের সাথে আপনার যোগাযোগ কতটুকু। 3 হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কীরকম, মানে আপনি কি একজন ক্লিন ইমেজের প্রার্থী। 4 হচ্ছে তরুণ ভোটারদের জন্য আমরা এবার তরুণ প্রার্থী বা যারা কম্পারেটিভলি ইয়াং সেরকম প্রার্থী বেছে নিচ্ছি। এবং আমরা শিক্ষিত, যোগ্য, যারা কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে আগেও জড়ায়নি, এই 14 মাসেও যারা কোনো রকম কোনো শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে ছিল না, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। সো তারপরে তো নিশ্চয়ই দলের উপরেই আমাদের প্রত্যেককে আস্থা রাখতে হবে, এবং সেই আস্থাটা আমিও রাখতে চাই। এবং কতদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য যে এই আস্থার পুরস্কার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না? আমি তো একজন জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল। 300 আসনের মধ্যে একটা। 300 আসনের খবর যখন আপনারা পাবেন, তখন অটোমেটিক্যালি আমার আসনের খবরও আপনারা পাবেন। আমি আসলে 300 আসনের কথাই জানতে চাচ্ছিলাম, মানে কবে নাগাদ বিএনপির মনোনয়ন প্রক্রিয়া? খুব সম্ভবত এই মাসের শেষে বা সামনের মাসের শুরুতেই এটা ক্লিয়ার হয়ে যাবে, জানা যাবে। তবে তারপরও আমি এই কথাটা আবারও বলতে চাই যে আমরা হয়তো ম্যাক্সিমাম আসনেই 2/3 আসনেই আমরা জেনে যেতে পারবো। কিছু আসনে তো অনেক সময় পরিবর্তন আসতে পারে। জামাত তো 1 বছর আগে থেকে ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে, বাট তারপরে তারা বলছে যে 100 আসন তারা ছেড়ে দিতে প্রস্তুত। আমার অবশ্য প্রশ্ন আছে ওই ছাড়া আসনে কে যাবে বা কারা যাবে বা কারা আদৌ আগ্রহী, কিন্তু সেই প্রশ্ন একপাশে সরিয়ে রেখে বলছি 1 বছর ধরে তো তারা তাদের কর্মীরা যাদেরকে তারা নমিনেশন ক্লিয়ার করেছে, গ্রিন সিগন্যাল দিয়েছে, তারা তো কাজ করেছে। তো এরপরও তো ওরা 100 আসন ছাড়ার কথা এখন রিসেন্টলি এসে বলছে। সো এরকম নির্বাচনের আগে নতুন জোট হতে পারে, নতুন করে আবার হিসাব নিকাশ হতে পারে, কোনো প্রার্থীর চেয়ে আরেক প্রার্থীর হয়তো জরিপে অনেক এগিয়ে যেতে পারে এই 3 মাসে। উই ডু নট নো। তবে এইবার উইনিং ক্যান্ডিডেট ছাড়া নমিনেশন সম্ভবত দেয়া খুব বেশি আসনে হবে না। রুমিন, আরেকটা বিষয় জানতে চাই, আমি একটু হেল্প করি এখানে। সেটা হচ্ছে এবারে যে সুপারিশটা যাচ্ছে ঐকমত্য কমিশন থেকে 7% নারী প্রার্থী বাধ্যতামূলক দেয়া, তাহলে তো বিএনপিকে তো 21 জন প্রার্থী নারী দিতেই হবে। সেই 21 জনের মধ্যে যদি রুমিন ফারহানা পড়ার সম্ভাবনা এমনি বেশি, সুতরাং আমরা আগেই মিষ্টি খেয়ে নিতে পারি। এই সুপারিশ কি দলগুলো মানতে বাধ্য? হ্যাঁ,